তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খানম করি। আজকে তোমাদেরকে প্রথম অধ্যায়ের শেষ পাঠ শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে পড়াবো। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি? আসলে শ্রেণীবিন্যাস কি সেটা তো আমরা জেনেছি, তাই না? শ্রেণীবিন্যাস হচ্ছে এই পৃথিবীর সমস্ত প্রাণীকে অর্থাৎ জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। এখন শ্রেণীবিন্যাস যদি না থাকতো অথবা শ্রেণীবিন্যাস যদি করা না হতো তাহলে কি হতো? তো আমরা এখানে জানবো যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আসলে কি কি। আমরা প্রথম অধ্যায়ে পড়েছি যে এই পর্যন্ত আবিষ্কৃত হওয়া প্রাণীর সংখ্যা প্রায় 15 লক্ষ। 15 লক্ষ প্রাণী একটু কল্পনা করে দেখো কত বেশি। এই প্রতিটি প্রাণী সম্পর্কে যদি আলাদা আলাদা জানতে হতো তাহলে আমাদেরকে দেখা যেত যে আর অন্য কোনো কিছু করারই বা পড়ারই দরকার নেই, শুধু প্রাণীদের নাম আর পরিচয় জানতে জানতেই আমাদের পুরো জীবনটাই শেষ হয়ে যেত। তো এইটাকে সহজ করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য এবং সুন্দরভাবে গুছিয়ে মনে রাখার জন্য বিভিন্ন সময় তোমরা জানো যে শ্রেণীবিন্যাসের জন্য কিছু বিজ্ঞানী খুব বেশি কাজ করেছেন, তাই না? তো আমরা এই শ্রেণীবিন্যাসের যে প্রয়োজনীয়তা সেটাকে মাথায় রাখার জন্যই এই জীবজগৎটাকে ধাপে ধাপে বিন্যস্ত করা হয়েছে এবং এগুলোকে কয়েকটা পর্বের মাধ্যমে ভাগ করা হয়েছে। তো এই সকল প্রাণীর বৈশিষ্ট্যগুলোকে জানার জন্য, মনে করার জন্য এবং এই প্রয়োজনীয়তা বোঝার জন্য আসলে একটা প্রাণীকে বলা হচ্ছে যে কয়েকটি ধাপে কি করতে হয়, মিলে নিতে হয়। সেই ধাপ কয়টি? 7টি। একটি প্রাণীর বৈশিষ্ট্যগুলোকে 7টি ধাপে মিলিয়ে নিতে হয় শ্রেণীবিন্যাস করার জন্য। তো এখানে 7টি ধাপ কি কি দেখো, এখানে আমি শ্রেণীবিন্যাসের ধাপগুলো পর্যায়ক্রমিকভাবে লিখেছি এবং এখানে লেখার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট প্যাটার্নে এই জিনিসটা লিখেছি। তোমাদের অষ্টম শ্রেণীতে শ্রেণীবিন্যাস করো এরকম কোনো কিছু নেই, শুধুমাত্র একটা প্রাণীরই অর্থাৎ একটা জীবেরই তোমরা বৈজ্ঞানিক নাম জেনেছো, সেটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স বা মানুষ। কিন্তু শ্রেণীবিন্যাস পরবর্তী শ্রেণীতে তোমরা যখন উঠবে তখন শ্রেণীবিন্যাস করতে হবে। তো এই শ্রেণীবিন্যাস করার জন্য আমরা যে বললাম যে এটাকে 7টা ধাপে মিলিয়ে নিতে হয় এর বৈশিষ্ট্যগুলোকে, সেই 7টা ধাপকে এইভাবে নিতে হবে প্যাটার্নে, যেটাকে আমরা বৈজ্ঞানিক নিয়ম অনুসারে লিখে থাকি। তো এখানে 7টা ধাপ কি কি দেখো। শ্রেণীবিন্যাসের ধাপগুলোর মধ্যে প্রথমে আসবে জগৎ, অর্থাৎ একটি প্রাণী কোন জগতে সেইটা। তারপরে আসবে তার পর্ব, কোনো সময়ে পর্বের পরে আবার উপপর্ব দেখা যায়। তো এখানে আমি পর্ব দিয়েছি, পর্বের পরে শ্রেণী, এই কোন শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি। তাহলে এখানে আবার এখান থেকে একটা ছোট 2 মার্কের প্রশ্ন আসে যে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি ও কি কি লেখো। তখন শ্রেণীবিন্যাসের ধাপ 7টি এবং এই ধাপগুলো তুমি এভাবে না লিখে কমা দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু ধাপগুলো কিন্তু তুমি যদি জগতের পরে গোত্র, গোত্রের পরে আবার শ্রেণী, বর্গের পরে আবার প্রজাতি লিখো তাহলে কিন্তু হবে না। ধাপগুলো কিন্তু তোমাকে অবশ্যই সিরিয়াল মেনটেন করে লিখতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা লেখা হচ্ছে শেষ করবো। তাহলে একটা প্রাণীর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নেওয়ার জন্য আমরা এই 7টা ধাপে বৈশিষ্ট্যগুলোকে প্রাণী মিলিয়ে নিব। তো এই যে শ্রেণীবিন্যাস না থাকলে, যেটা আগেই বললাম যে শ্রেণীবিন্যাস না থাকলে আমাদের অনেক সময় অপচয় হতো। তার চেয়েও বড় কথা হচ্ছে, ধরো তুমি একটা প্রজাপতি দেখবে, ঠিক আছে? প্রজাপতি তো উড়তে পারে, এটা আমরা জানি, আবার পাখিও উড়তে পারে। তো পাখি একটা মেরুদণ্ডী প্রাণী, এটা আমরা সবাই জানো। মুরগি পাখির অন্তর্ভুক্ত, পক্ষীকুলের অন্তর্ভুক্ত। তো মুরগি হচ্ছে পাখি, আবার একটা দোয়েল পাখিও পাখি, আবার একটা প্রজাপতি উড়তে পারছে, একটা তেলাপোকাও উড়তে পারছে। কিন্তু তেলাপোকা এবং প্রজাপতি দুটোই কিন্তু অমেরুদণ্ডী শ্রেণী, অমেরুদণ্ডী পর্বের প্রাণী। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু তুমি বুঝতে পারো কি করে বলতো? শ্রেণীবিন্যাস করে বা পড়ে। তো এই যে পাখির পাখা আছে, পাখি উঠতে পারে, পাখি মেরুদণ্ডী। আবার প্রজাপতি উঠতে পারে কিন্তু প্রজাপতির কোনো হাড় বা কাঁটা নেই, প্রজাপতি হচ্ছে অমেরুদণ্ডী। দেখো, প্রজাপতি সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস, আবার চিংড়ি মাছ সম্পূর্ণ ভিন্ন আরেকটা জিনিস। চিংড়ি একেবারে ভিন্ন আলাদা জিনিস। কিন্তু তোমরা কি জানো যে প্রজাপতি এবং চিংড়ি উভয়ই কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী, একই পর্বে, কিন্তু এদের শ্রেণীগুলো আলাদা আলাদা, বর্গ আলাদা, গোত্র আলাদা, গণ প্রজাতি আলাদা, কিন্তু পর্বটা সেম। তো এই যে এই পার্থক্যগুলো আমরা জানতে পারি, একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর সম্পর্ক কি এটা আমরা মিলাই দেখতে পারি এই শ্রেণীবিন্যাস করলে। তো এইভাবে আমরা শ্রেণীবিন্যাসের
জানতে পারি। সময় অল্প লাগবে, পরিশ্রম অল্প লাগবে, তাই না? এবং বিজ্ঞানসম্মত উপায়ে, অর্থাৎ এটা তো কারো কল্পনাপ্রসূত না এবং কেউ নিজের ইচ্ছাতেও বানায় কোনো প্রমাণাদি ছাড়া। বিজ্ঞানসম্মত উপায়ে আমরা কি করতে পারি, এটা জানতে পারি। তারপরে বলা হচ্ছে যে নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। তুমি একটা নতুন প্রজাতি শনাক্ত করবে, কেমন করে শনাক্ত করবে? তো একটা ধর তুমি কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছো, একটা নতুন প্রাণী তুমি পেলে, তো ওই নতুন প্রাণীটার বৈশিষ্ট্যগুলো কিসের মতো? পরিফেরা পর্বের প্রাণীর মতো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মতো, ডিমাটোডা পর্বের প্রাণীর মতো, নাকি কোয়াড্রা পর্বের প্রাণীর মতো? তুমি কিন্তু এই অধ্যায়টা যখন কমপ্লিট করেছো তখন কিন্তু তোমার প্রত্যেকটা পর্বের কি হয়েছে, 9টা যে পর্ব আছে সেই প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যগুলো তোমার জানা হয়ে গেছে। কাজে তুমি হচ্ছে একটা প্রাণীর বৈশিষ্ট্যগুলো মিলাই দেখতে পারো। যখনই বৈশিষ্ট্যগুলো তুমি মিলিয়ে দেখবে তখনই তুমি বুঝতে পারবে যেটা কোন পর্বের অন্তর্ভুক্ত হবে। এইভাবে তুমি জানতে পারো। এছাড়াও বলা হচ্ছে যে প্রাণীগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য ও উপাত্ত সেটাও এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে পাওয়া যায়, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বুঝলাম, তাই না? কিসের উদাহরণ দিলাম বলতো? উদাহরণ দিয়েছিলাম প্রজাপতি এবং চিংড়ি, যে এরা একই পর্বের অথচ এরা একেবারে ভিন্ন ভিন্ন, দেখতে ভিন্ন, তারপর একজন উঠতে পারে, একজন উঠতে পারে, একজন পানিতে থাকে, তাই না? তো এরকম যে ভিন্ন ভিন্ন আচার আচরণের প্রাণীও একই পর্বভুক্ত হতে পারে, সেটা সম্পর্কে তথ্য এবং উপাত্ত আমরা শ্রেণীবিন্যাস করার মাধ্যমে কি করে থাকি, পেয়ে থাকি। ঠিক আছে? এরপরে বলা হচ্ছে যে ধীরে ধীরে প্রাণীগুলোর মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়। প্রাণীগুলোর মধ্যে কি হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তোমরা কি একটা তথ্য জানো যে এই যে জিরাফের গলাটা কি অনেক লম্বা, অনেক উঁচু, তাই না? এই লম্বা জিরাফের গলা বলা হচ্ছে যে প্রথমে এরকম ছিল না। প্রথমে জিরাফরা নাকি ছাগলের মতো ছোট ছোট ছিল। পরবর্তীতে বিভিন্ন সময় যখন তারা চলে বেড়াতো তো দেখতো যে গাছের পাতা থাকতো, কিন্তু তৃণভোজী প্রাণী গাছের পাতা থাকতো। তো এক সময় নিচু সকল গাছের পাতা শেষ হওয়ার কারণে তারা গলাটাকে উঠিয়ে উপরের গাছের পাতা খেতে থাকলো এবং পরবর্তীতে তাদের পরবর্তী জেনারেশনে তাদের জিনগত পরিবর্তন ঘটলো, যার ফলে তাদের ধীরে ধীরে কি হলো, গলাটাই হচ্ছে লম্বা হয়ে গেল, এরকম বলা হয়েছে। তো এই যে জেনেটিক্যাল কিছু পরিবর্তন, আরো পরিবর্তন আছে। আগে বলা হতো যে মানুষও অনেক লম্বা ছিল, ধীরে ধীরে প্রয়োজনের তাগিদে কি হয়েছে, মানুষের বর্তমানে এই শেপে মানুষ চলে আসছে। তো এই যে বিভিন্ন ধরনের ধারণা যে কি ধরনের পরিবর্তন ঘটছে বা ঘটেছে, এই সকল কিছু সম্পর্কে আমরা তথ্য পাই হচ্ছে কিসের মাধ্যমে, শ্রেণীবিন্যাসের মাধ্যমে। তো এরপরে আমরা যেটা বলবো যে অসংখ্য প্রাণীকে, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অসংখ্য প্রাণীকে আমরা কি করতে পারি, একটা নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে শ্রেণীভুক্ত করতে পারি। অসংখ্য প্রাণী, প্রায় 15 লক্ষ প্রাণীকে আমরা মাত্র 9টা পর্বে কি করেছি, সাজিয়েছি। তো 9টা পর্বে যে সাজিয়েছি, 15 লক্ষ প্রাণী আর 9টা পর্ব, আকাশ পাতালের পার্থক্য। তো এই যে 9টা পর্বে সাজিয়েছি আমরা, 9টা পর্ব সাজিয়ে আমরা মোটামুটি ধারণা পেয়ে যাই যে কোন পর্বে কোন বৈশিষ্ট্যের প্রাণীগুলো থাকতে পারে, তাদের মানে উপকারিতা কি, অপকারিতা কি, তাদের গঠন কিরকম, স্বভাব কিরকম, খাদ্যাভ্যাস কিরকম, এই সব কিছু সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই। ঠিক আছে? এছাড়া প্রাণীদের মধ্যে বলছে যে মিল অমিলের ভিত্তিতেও পরস্পরের মধ্যে সম্বন্ধ অর্জন করা যায়। কোন প্রাণীর সাথে কোন প্রাণীর মিল আছে, কোন প্রাণীর সাথে কোন প্রাণীর অমিল আছে, এই জিনিসগুলো তো আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে কি করতে পারি, জানতে পারি। আর প্রাণী সম্পর্কে হচ্ছে সামগ্রিক এবং পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। আমরা একটা প্রাণী সম্পর্কে সবই জানতে পারি। যেমন যারা হচ্ছে নিডেরিয়া পর্বের প্রাণী, তারপরে হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী, তোমরা জানো যে পর্বের প্রাণীগুলো খুবই ক্ষুদ্র এবং এরা কি করে, বেশিরভাগই কলোনি আকারে বাস করে। আবার অন্যান্য পর্বের প্রাণীগুলো কি করতে পারে, কলোনি আকারে বাস করতে পারে, মুক্তজীবীও হতে পারে। আবার কিছু কিছু পর্বের প্রাণী আছে যারা সম্পূর্ণই মুক্তজীবী। কিছু কিছু পর্বের প্রাণী আছে যাদেরকে শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়, কাউকে স্বাদু পানিতে পাওয়া যায়, কাউকে উভয় ধরনের পানিতে পাওয়া যায়, কেউ স্থলে পানিতে উভয় জায়গায় বাস করতে পারে, কেউ শুধুমাত্র পানিতে বাস করে। এরকম কত বৈশিষ্ট্য এবং স্বভাব আমরা হচ্ছে পেয়েছি এই সব কিছু শ্রেণীবিন্যাস হতে। তাহলে তোমার এখানে যে প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা তুমি হচ্ছে তোমার পাঠ্য বইয়ের আলোকে হচ্ছে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকে। তখন তুমি এই ধরনের প্রশ্ন বেশিরভাগই 3 মার্ক 4 মার্কের জন্য থাকে। তো এই ধরনের প্রশ্নগুলোকে তুমি যদি হচ্ছে মানে ঢালাওভাবে লেখো, হ্যাঁ, তাহলে দেখা যায় যে অনেকগুলো পয়েন্ট তুমি লিখেছো কিন্তু ওইভাবে চোখে পড়ছে না। কিন্তু যেভাবে বললাম আমি একটা একটা করে পয়েন্ট হিসেবে তুমি যদি লিখো গ খ গ ঘ দিয়ে, তখন কিন্তু তুমি অন্তত 8 থেকে 9টি পয়েন্ট কিন্তু তুমি
এই অধ্যায়ের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ছাড়া অন্যান্য পর্বগুলোকে মনে করার জন্য অবশ্যই কিন্তু পর্বগুলোকে তোমাদের খাতায় আলাদা করে লিখতে হবে এবং হচ্ছে তার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, উদাহরণ মনে রাখতে হবে। তুমি উদাহরণ যদি সুন্দর করে সব পর্বে মনে রাখতে পারো তুমি এমনিতেই পর্বের বৈশিষ্ট্য লিখতে পারবে। আর হোমওয়ার্ক হিসেবে আজকে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, ঠিক আছে, অন্তত 8টি পয়েন্টে তুমি লিখবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকো। আল্লাহ।